সমন্বয়ের মধ্য দিয়ে যে আয়োজনটা করেছেন তার জন্য। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক, আমাদের সরকারের নীতি নির্ধারক পর্যায়ের অত্যন্ত একজন অভিজ্ঞ, জ্ঞানী এবং সাহসী স্মার্ট লিডার, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সালমান এফ রহমান এমপি, উপস্থিত আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, উপস্থিত আমাদের প্রিয় নায়ক, জনপ্রিয় নায়ক এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এমপি। আমরা 3 আহমেদ একসাথে বসছি, ফেরদৌস আহমেদ, নাবিল আহমেদ এবং জুনাইদ আহমেদ, এবং আমার শ্রদ্ধেয় বোন এবং মাননীয় সংসদ সদস্য যারা জাবিন এমপি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ দুপুর। আমি টু দ্য পয়েন্টে কয়েকটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত যেই প্রস্তাবগুলো আজকে দেওয়া হয়েছে আমাদের বেসরকারি খাতের পক্ষ থেকে, আমি একদম লাস্ট যে রিকমেন্ডেশনসগুলো দেখেছি সেটার সাথে আমি প্রথমে একমত পোষণ করতে চাই। আমরা গত 15 বছরে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনায়, তার তত্ত্বাবধানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসী নেতৃত্বে যতদূর আমরা এগিয়ে এসেছি, আমাদের আইটি এবং আইটিএস সেক্টর, আমাদের আইসিটি সেক্টর, আমি তার জন্য প্রথম ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি একটা দীর্ঘমেয়াদী দূরদর্শী একটা রূপকল্প দিয়েছিলেন 2008 সালে। সেটা কিন্তু একটা ইলেকশনকে কেন্দ্র করে নয়, একটা জেনারেশনকে কেন্দ্র করে 13 বছর মেয়াদী একটা ছিল, যেটা ইংরেজিতে বলে যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট দি নেক্সট ইলেকশন, ইট ইজ অ্যাবাউট দি নেক্সট জেনারেশন। সেটা কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছিলেন। এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে উৎসাহ এবং যে কাজ করার যে ক্ষেত্র, এটা কিন্তু সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই সেক্টরে যতটুকু আমাদের অর্জন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কারণে, তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা। এবং তৃতীয়ত আমি বলবো যে আমাদের প্রাইভেট সেক্টরের এই তরুণ মেধাবী উদ্যোক্তারা, তারা কিন্তু আসলে এই 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করা, $2 বিলিয়ন আইসিটি সেক্টরে এক্সপোর্ট আর্নিং করা এবং গভর্নমেন্টের সার্ভিস ডিজিটাইজ করা, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের সাথে বেসরকারি খাত কাজ করেছে। তো আমি এখানে নির্দিষ্টভাবে পলিসি ইনসেন্টিভস, ভ্যাট ট্যাক্স এক্সামশনস এবং এক্সপোর্ট ইনসেন্টিভ যেটা চলমান আছে, আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, আমাদের নেতা সালমান ভাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই জোর এবং যৌক্তিক দাবিটা আপনি আমাদের নেতা হিসেবে, বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে আপনি এনবিআর, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই যৌক্তিক দাবিটা আমাদের নেতা অভিভাবক হিসেবে আপনি তুলে ধরবেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনি নেতৃত্ব দেবেন। এটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান বিষয় যেটি আমি উল্লেখ করতে চাই। বাকিগুলো কিন্তু যদি সালমান ভাই এটাকে ওন করেন, যদি সালমান ভাই এটা আসলে যৌক্তিক মনে করেন এবং উনি যদি নেতৃত্ব এবং দায়িত্বটা গ্রহণ করেন, তাহলে আমার বিশ্বাস যে আমাদের 50 ভাগ কাজ হয়ে গেল। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান বাংলাদেশে আসলে বর্তমান প্রযুক্তি, বর্তমান ব্যবসায়িক চাহিদা এবং ভবিষ্যৎ বিশ্বের যে চাহিদা, এটা খুব অল্প সংখ্যক পলিসি মেকার আছে অনেস্টলি স্পিকিং, যারা কিনা আসলে তরুণদের মতো ভাবতে পারে। আমি দেখেছি সালমান ভাই কোনো একটা যদি নতুন কোনো আর্টিকেল দেখে বা কোনো নতুন একটা ডিসকাশন দেখে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হোক বা ইউটিউবে কোনো কন্টেন্ট দেখে, উনি কিন্তু আমাকে ফরওয়ার্ড করেন। এই যে ওনার কন্টিনিউয়াস লার্নিং একটা প্রসেস, এআই নিয়ে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, উনি কিন্তু প্রতিনিয়ত ভাবতে থাকেন। সে কারণে আমি বলবো যে উনি যদি এই দায়িত্বটা নেন, আমরা ওনার কাছে থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আদায় করে নেব। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রি একাডেমিয়া, যারা আপনার মাইক্রোফোনটা অফ করেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট, এই জায়গাতেও আমি বলবো যে আমাদের আইসিটি সেক্টরের যে গ্রোথ এবং যে অ্যাচিভমেন্ট, এইটাতে আমি যদি ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করেন,
আমি সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মেম্বার 15 বছর ধরে, সংসদে 15 বছর ধরে, 10 বছর ধরে আমি মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কল্যাণে, মাননীয় আইসিটি অ্যাডভাইজারের নির্দেশনায়। আমি হ্যাপি, কিন্তু নট স্যাটিসফাইড। আমাদের এই 2 বিলিয়ন এক্সপোর্ট, এটাতে আমরা খুশি, আনন্দিত, কিন্তু আমরা সন্তুষ্ট নই। আমরা আরো বেশি অর্জন করতে চাই এবং সেই তাগিদটা আছে। সেই ক্ষেত্রে যদি প্রধান কারণ বলেন যে কেন পাচ্ছি না, তাহলে প্রধান কারণ আমি তুলব ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের দিকে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ হচ্ছে যে সাজ্জাদ ভাইকে সামনে পেয়েছি বলে উনাকে ব্যক্তিগতভাবে আমি মানে দায়ী করছি না, কিন্তু আমি বলছি এই 15 বছরে পৃথিবীর যে শিফট হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে, তার সাথে খাপ খাইয়ে আমরা কি আমাদের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে পেরেছি? আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন দেশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার এআই নিয়ে ফুল কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স আছে? মাননীয় আইসিটি উপদেষ্টা সাবজেক্ট, সেটাই সাবজেক্ট, হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ, মানে আমার প্রশ্ন তাই, যদি থাকে তাহলে শেয়ার করুন। তাহলে আমার কথাটা হচ্ছে, মাননীয় আইসিটি উপদেষ্টা শামীম ভাই, আপনার খেয়াল আছে বেসিসের আপনি প্রেসিডেন্ট ছিলেন, আমরা যখন মিশন 1 বিলিয়ন আমরা দিলাম 2021-এর, একসাথে কিন্তু আইসিটি ডিভিশন এবং বেসিস একসাথে লঞ্চ করেছিল প্রোগ্রামটা। জয় ভাই যখন কিন্তু 15 সালের ডিজিটাল ওয়ার্ল্ডে উনি যখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টপিকের উপরে যখন আমরা মিনিস্ট্রিয়াল কনফারেন্স করেছিলাম, অন রেকর্ড এর ভিডিও আছে, উনি বললেন 4টা এরিয়াতে, আমি বলছি 15-16 সালের কথা, এআই, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। আমার যেহেতু টেক ব্যাকগ্রাউন্ড না, এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে খুব উইক, এই কারণে জয় ভাই যা বলে সেটা বাস্তবায়নের জন্য আমি ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে অলওয়েজ আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করি। সালমান ভাইও জানে আমি কোঅর্ডিনেশন ভালো করতে পারি, কিন্তু তো যাই হোক, এখন আমি এইটা চেষ্টা করেছি, কিন্তু আমি 150টা ইউনিভার্সিটির শুধুমাত্র মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া আমি এখন পর্যন্ত সাইবার সিকিউরিটি ফুল কোর্স কিন্তু পেলাম না গত 7 বছরে। এআই কোনো সাবজেক্ট পেলাম না। মাইক্রোচিপ ডিজাইনিং এ আমরা লিভারেজিং আইসিটি প্রজেক্ট থেকে, এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রজেক্ট থেকে আমরা কিন্তু সাবসিডি দিচ্ছি। ওভারহেড কোস্টিং এর জন্য আমরা হায়ার অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। ইন্ডাস্ট্রি দিচ্ছে 40%, আমরা 60% দিচ্ছি। কিন্তু এটাকে তো এমবেড করতে হবে ইউনিভার্সিটি কোর্স কারিকুলামে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি যে আছে না, ওই যে এমবিএ, ওই যে আপনার আইবিএ ছাড়া অন্য কেউ কিন্তু কোর্সে আমাদের ওইগুলো ইনক্লুড করে নাই। ওখানে সিএক্সও যে টপ আপ ছিল। তো আমার কথাটা হচ্ছে এই থার্ড পয়েন্টে কেন আটকে গেলাম, কারণটা হচ্ছে এখানে আপনি সেকেন্ড পয়েন্টে আটকে গেলাম, এই রিসোর্স ছাড়া হবে না। কারণ আমরা যখন 2009-10 আমরা হাইটেক পার্ক করার জন্য আমরা ইন্ডিয়াতে গেলাম, ইনফোসিস, উইপ্রো ভিজিট করলাম, তাদেরকে বললাম আসেন, তারা কেন আসলো না? তারা বলেছিল যদি অ্যাট্রাকটিভ মার্কেট থাকে তারা আসবে, যদি বিজনেস ডিল পায় তারা আসবে, অথবা যদি ক্যাপাবল হিউম্যান রিসোর্স থাকে। শুধু কম্পিটিটিভ হলে হবে না, সস্তা হলে হবে না, তারা সেই কাজ করার যোগ্যতা থাকতে হবে। তা আমাদের কিন্তু মেধাবী ছেলে মেয়েদের কিন্তু অভাব নেই, কিন্তু অপরচুনিটি তো ক্রিয়েট করতে হবে। ট্যালেন্ট ইজ ইউনিভার্সাল, বাট অপরচুনিটিজ আর নট। আমার হাম্বল সাজেশন, আমরা যদি এখন এটা রিয়েলাইজ না করি, তাহলে যেটা বারবার বলা হচ্ছে যে আসলে কিন্তু এই হিউম্যান রিসোর্স কিন্তু আর মানে আমাদের রিসোর্স থাকবে না। জাপান, জার্মানি, ইউএসএ বা যারা টেকনোলজি এআইতে আগায় যাচ্ছে, তারা দেখা যাবে রোবোটিক্স, এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এগুলো কম্বিনেশনে আমাদের কিন্তু হিউম্যান ইন্টারভেনশনটাকে পুরাটাই অবসোলিউট করে দেবে, মেশিন সব কাজগুলো করে ফেলবে। এবং তার কিছু নমুনা আমরা পাচ্ছি। আমাকে গত সপ্তাহে আমার 4 মিনিট ইংলিশ একটা স্ক্রিপ্ট আমার ভয়েসে আমার লোকাল একটা স্টার্টআপ তৈরি করে দিয়েছে। আপনারা যদি শুনেন, আপনারা একদিকে গর্বিত হবেন যে আমার লোকাল এআই ডেভেলপাররা ওই পর্যায়ে গেছে, যারা কিনা আমার ইংলিশ স্পিচ যেটা অ্যাভেলেবেল আছে ইউটিউব এবং অনলাইনে, সেটাকে লার্ন করে মাত্র কয়েকদিনের মধ্যে আমার 4 মিনিটের নতুন একটা স্ক্রিপ্ট আমার অডিও ভয়েস সেম পলকের ভয়েস দিয়ে করে ফেলেছে। আবার অপরদিকে ভয়ও পাবেন যে কি মারাত্মক ঝুঁকি আছে। এখন আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমার একটা ডিজিটাল টুইন্স বানাতে,
অডিওর সাথে ভিডিওটাও নিয়ে আসতে, তারা বলছে পারবে, একটু সময় লাগবে। হ্যাঁ, সো আমি এই কারণে বলতেছি যে এই হিউম্যান রিসোর্সটা আনেন। যেটা থার্ড আসতেছে ফান্ড। আমরা কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ যখন 18 সালে উদ্যোগ নিলাম, আমরা 20-21 প্রতিষ্ঠা করলাম, আমি আনন্দের সাথে বলতে পারি 100 কোটি টাকা বিনিয়োগ করেছি আমাদের প্রায় 50টা কোম্পানিতে। 3 বছরে 3 টাইমস ভ্যালুয়েশন বেড়ে গেছে এবং আমরা এখন 500 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছি। ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে আরো 500 কোটি টাকা চাচ্ছি। এখন সালমান ভাই বলে যদি এই ব্যাংকের 500-700 কোটি টাকা, যেটা আশরাফ ভাই বললেন, এটাকে যদি আমাদেরকে ফান্ডটা ম্যানেজ করার দায়িত্ব দেয়, তাহলে কিন্তু আমরা স্টার্ট আপ বাংলাদেশ এখন আমরা সেই ক্যাপাসিটি ডেভেলপ করেছি, এটা ম্যানেজ করতে পারি। তাহলে এই অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং নিউ মানে ধরনের যে ফাইন্যান্সিং, যেটা ব্যাংকরা পারবে না, এটা আমরা করতে পারবো। কিন্তু ওই 1% লোনে তো আসলে এই রিস্ক নিয়ে এটা হবে না, ইকুইটি ইনভেস্টমেন্ট দরকার। আর 1000 কোটি টাকা একটা ফান্ড অফ ফান্ড, মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন লাস্ট ইয়ারে, এখানেও আমরা কিছু ফান্ড চাচ্ছি। সো এখানে ডিপিআর বিষয় যেটা বলেছেন, আমরা কিন্তু এটা নিয়েও কাজ করছি। আমাদের যেগুলো হয়ে গেছে আইসোলেটেড, আমাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের সাথে কথা বলতে পারে না, আমাদের বিকাশ নগদে টাকা পাঠাতে পারে না। তাহলে এই যে পেমেন্ট অ্যান্ড যে ডিজিটাল যে যেটা ইমরান ভাই বললেন, আমাদের ট্রেড লাইসেন্স ইউনিফাইড না। সো ডিজিটাইজ হলেও হবে না, এটা ইউনিফাইড, প্রসেসেবল অ্যান্ড ইন্টার কানেক্টেড হতে হবে। সো ইন্টার কানেক্টিভিটি, ইন্টার অপারেবিলিটি বাই ডিজাইন কিন্তু আমাদের বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এটাকে বাধ্য করা। আমরা দেখা যাচ্ছে যে আপনার টিসিবির কার্ডের জন্য 1 কোটি কার্ডের জন্য 17 কোটি টাকার নতুন স্মার্ট কার্ড ছাপানো হচ্ছে, কিন্তু আমাদের যে স্মার্ট কার্ড আছে 12 কোটি, সেটাতে কিন্তু তার থেকেও বেশি ইনফরমেশন আছে। এই যে একটা মানে পারস্পরিক যে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচটা, এটা নিলে আমরা 1000 কোটি টাকা সেভ করতে পারবো। এনবিআর কে যদি স্মার্ট করি, ভিয়েতনামের কোম্পানি কেন করতে হবে? আমাদের সেই ক্যাপাসিটি আছে। দোহাটেক ইজিপি করে তারা আরো 3টা দেশে ইজিপি বাস্তবায়ন করেছে। টাইগার আইটি বাংলাদেশের সিকিউরিটি সলিউশন দিয়ে ওরা অন্য জায়গায় করেছে। এখন এরকম আরো 10টা কোম্পানি আছে বাংলাদেশে। আমাদের গবজব পোর্টাল, এটা তো বিডি জবস করতেছে, এআই বেসড। সো এরকম ক্যাপাসিটি কিন্তু আছে। ওয়ার্ল্ড ব্যাংকেরই টেন্ডার ছিল, আমরা শক্ত ভূমিকা নিয়েছিলাম। ওয়ালটন আমাদের তো ল্যাপটপ বানায় দিচ্ছে। এখন জহির ভাই হয়তো বলছে যে আমাদের ডিস্ট্রিবিউটররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমরা তো চেষ্টা করছি যে আমাদের 15 সালে যে পলিসি চেঞ্জটা জয় ভাই করে দিয়েছিলেন, তার ফলে কিন্তু আজকে 17টা মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে এসছে। এখন এটাকে যদি এনবিআর, এই যে ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার সিস্টেম, যেটা আমরা বিটিআরসি তে করে দিয়েছি, এটা যদি তারা অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু ইললিগাল এই যে স্মাগলড ল্যাপটপ, মোবাইল ফোন, তারা কিন্তু প্রোটেক্ট করতে পারে। ওখানে কিন্তু 2-3 হাজার কোটি টাকা আয় করতে পারে। কেন আমাদের এই আইটির উপরে এটা চাপ দেওয়া হচ্ছে? তো লাস্ট থিং হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং অ্যান্ড এনআরবি, এনবিআর, সরি এনআরবি কানেক্ট। সো এনআরবিরা আমরা সম্পৃক্ত করেছি বা করছি, আরো করব। তবে এনবিআর কে স্মার্ট করা এবং এনবিআর এর মধ্যে একটা থট প্রসেসের চেঞ্জ আনা দরকার। না হলে এই যে ট্যাক্স জিডিপি রেশিও 7%, এখানে নজর দিয়ে কিভাবে অ্যাটলিস্ট ভিয়েতনামের মতো 14% করা যায়, সেখানে নজর না দিয়ে আমরা কিন্তু আসলে এই যে কয়েকদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম যে সোনার ডিম যে হাঁসটা দিচ্ছে, তো সোনার ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে, হাঁসের যত্ন না করে, হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না। তো আমি শেষ করব যে আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে আমরা একমত আছি। আমার মনে হয় যে আমরা 24-25 অর্থ বছরে তো অবশ্যই আমরা এটা বর্ধিত চাই। আমার একটা অনুরোধ থাকবে সালমান ভাইয়ের কাছে যে আমাদের অভিভাবক হিসেবে উনি এই দায়িত্বটা নিয়ে এই ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এক্সামশনেরটা আমাদের 26, 31 এবং 41 3টা সেগমেন্টে 3টা পলিসি নিয়ে আমরা কথা বলতে পারি। একটা রেশনাল লজিক্যাল সলিউশন আমরাই প্রপোজ করব, এটা যাতে এনবিআর, ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে এবং আপনি একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অভিভাবক হয়ে এটা তুলে ধরবেন। সেকেন্ডলি, আমাদের যে এনবিআর এর ডিজিটাইজেশন এবং এটার পরিধিটা বাড়ানো। থার্ডলি, আমাদের প্রকিউরমেন্ট যেই রুলস, সেখানে কিছু মেজর চেঞ্জ দরকার। স্টার্টআপ পলিসি আমরা প্রিপেয়ার করছি, ওখানে আমরা স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে সুযোগ দিতে চাই, ইন্ডিয়া যেটা দিচ্ছে। আর অন্যান্য পাওয়ার, এনার্জি, রেলওয়েজ, এডুকেশন, হেলথ, ল্যান্ড, এখানে যে এক একটা সেক্টরে $1 বিলিয়ন অপরচুনিটি আছে। হয় আমাদের লোকাল কোম্পানিকে প্রকিউরমেন্টের সুযোগ দিতে হবে, অথবা গ্লোবাল ইন্টারন্যাশনাল কোম্পানিকে পার্টনারশিপ করতে হবে,
অথবা একটা শর্ত দিতে হবে যে তারা যদি বাংলাদেশে এসে কাজ করতে চায়, আমরা যদি আমাদের লোকাল কোম্পানি সেটা কম্পিট করতে না পারে, তাহলে পারে তাদের বাংলাদেশে এসে কোম্পানি ওপেন করতে হবে। এরকম ধরনের, কিন্তু এখন এটা সৌদি আরবও করছে, এটা ইন্ডিয়াও করেছে, এটা সাউথ কোরিয়া করেছে। এরকম কিছু কিন্তু স্ট্র্যাটেজিক আমাদের অবস্থান নিতে হবে। তাহলে আমার বিশ্বাস যে আমরা আমাদের আগামী 5 বছর যে টার্গেট $5 বিলিয়ন এক্সপোর্ট এবং 1 মিলিয়ন জব তৈরি করা, $1 বিলিয়ন এফডিআই নিয়ে আসা, এবং পাশাপাশি 41 সাল নাগাদ আমাদের যে টার্গেট $50 বিলিয়ন এক্সপোর্ট, এটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেরকম 40 বছরের যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, ফলে কিন্তু তারা এখন একটা মানে আমাদের মেজর এক্সপোর্ট আর্নিং সোর্সে দাঁড়িয়েছে। আমাদেরকে যদি 40 বছর না আর 10টা বছর সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই, যেটা সজীব জয় বলেছেন, যে আমাদের আইটি এনাবল সার্ভিস এবং আইসিটি সেক্টর আমাদের হবে মেজর এক্সপোর্ট আর্নিং। সবাইকে ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।